গ্রন্থ সমালোচনা। 6 ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ সমালোচনা। কবর নাটকের সমালোচনা লিখুন অথবা ভাষাভিত্তিক একটি গ্রন্থের সমালোচনা লিখুন অথবা ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম নাট্যগ্রন্থের সমালোচনা লিখুন। বাংলাদেশের নাট্যাঙ্গনে সবচেয়ে উচ্চমানের ও মৌলিক প্রতিভার অধিকারী মুনীম চৌধুরীর একাঙ্ক নাটক কবর। তার একাঙ্কিকাগুলোর মধ্যে 1952 খ্রিস্টাব্দের ভাষা আন্দোলনের পটভূমিকায় লেখা কবর শ্রেষ্ঠ। নাট্যকারের উদ্ভাবন ও নৈপুণ্য এর সর্বত্র প্রকাশিত। রাজনৈতিক চেতনার প্রেক্ষাপটে পাকিস্তানি ঔপনিবেশিক শাসক গোষ্ঠীর নিষ্ঠুর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে এই নাটক রচিত হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থানকালে রণেশ দাশগুপ্তের অনুরোধক্রমে মুনীর চৌধুরী কবর রচনায় প্রবৃত্ত হন। জেলখানা যাতে গোপনে অভিনীত হতে পারে সেটিকে লক্ষ্য রেখে কবর নাটকটি লিখেছেন। মঞ্চটাকে দুভাগে ভাগ করে নিয়ে হারিকেনের ব্যবহার এর রূপায়ণের নির্দেশ ছিল। মঞ্চের উপকরণের অভাবকে মেনে নিয়ে যিনি এমন চিরন্তন মূল্যে নাটক উপহার দিতে পারেন তিনি আলোকসামান্য প্রতিভা। বাংলা ভাষা আন্দোলনে 52-র 21শে ফেব্রুয়ারিতে পুলিশের গুলিতে নিহতদের স্মরণে এই একাঙ্কিকার আয়োজন হয়। পাকিস্তানি ঔপনিবেশিক শাসক শক্তির নিষ্ঠুর অত্যাচারের বিরুদ্ধে প্রথম শ্রেষ্ঠ শৈল্পিক নাট্য প্রতিবাদ হলো কবর নাটক। ভারত বিভক্তির মাধ্যমে যে স্বপ্ন নিয়ে পৃথক মুসলিম রাষ্ট্র গঠিত হলো তা অঙ্কুরে বিনষ্ট হয়ে গেল। ধর্মের ভিত্তিতে দেশ স্বাধীনতা পেলেও ভাষার প্রশ্নে ছিল আপোষহীন মনোবৃত্তি। কবর নাটকে ভাষা আন্দোলনের শহীদরা কবরে যেতে অস্বীকার করে। সরকারের নির্দেশে তাদের মৃতদেহ ট্রাকে চাপিয়ে গোপনে কবরস্থানে নিয়ে আসা হয়েছে তাড়াতাড়ি মাটি চাপা দেবার জন্য, কিন্তু শহীদরা কবরে যেতে রাজি হননি, কেননা তাদের বিশ্বাস তারা মারা যায়নি। যেমন মূর্তি মিথ্যে কথা, আমরা মরিনি, আমরা মরতে চাইনি, আমরা মরব না। কবর নাটকে মূর্তির কথাগুলো সকল ভাষা শহীদের আকুতিকেই প্রকাশ করে। মূর্তির সংলাপে শাসক শ্রেণীর বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ এবং বেঁচে থাকার আকাঙ্ক্ষা প্রকাশ পায়। ইন্সপেক্টর চাতুরীর আশ্রয় নেয় শহীদদের সমাধিস্থ হবার জন্য প্ররোচনা দানের উদ্দেশ্যে মা ও স্ত্রীর ভূমিকায় অভিনয় করে হাফিজ। কুশলী হাতে নাট্যকার এখানে হৃদয় মন্থন করা করুণ রসের সৃষ্টি করেন যা নির্মম। মূর্তি চঞ্চল বেদনা হতো, কে কে ডাকে? হাফিজ। খোকা কোথায় গেলি তুই? খোকা। মূর্তি কে? মা। তুই কোথায় মা? হাফিজ। এই যে জাদু আমি এখানে। মূর্তি তুমি আমার উপর খুব রাগ করেছো না মা? তুমি বারণ করলে তবু আমি শুনলাম না, রাস্তা থেকে ওরা ডাকলো, আমি ছুটে বেরিয়ে গেলাম। তোমার কাছে বলতে গেলে পাছে তুমি বাধা দাও, সেজন্য তোমাকে কিছু না বলি চুপে চুপে চলে গেছি। আজ যে ওরকম গোলমাল হবে তুমি আগে থেকে কি করে জানলে মা? হাফিজ। মা হলে সব জানতে হয়, মা হলে জানতি মার কষ্ট কি, মার বুক খালি হলে মার কেমন লাগে। তুই দস্যু ছেলে, বুঝবি না। এ যেন রাষ্ট্রভাষা বাংলার দাবিতে প্রাণ দেওয়া অভিমানী ছেলে শোকাহত মায়ের বেদনার্ত আকুতি। কবর নাটকে মুর্দা ফকিরের তীক্ষ্ণ ব্যঙ্গ, নেতা ও ইন্সপেক্টরের উদ্দেশ্যে উচ্চারিত ফকিরের ভর্ৎসনা গন্ধ, তোমাদের গায়ে মরা মানুষের গন্ধ, তোমরা এখানে কি করছো, যাও তাড়াতাড়ি কবরে যাও, শাসক গোষ্ঠীর মুখোশ উন্মোচন করেছে। এছাড়া ফকির ও হাফিজের কথোপকথনের তীক্ষ্ণ শ্লেষ প্রকাশ পেয়েছে। ফকির। প্রথমে দেখে মনে হলো ঠিকই আছে, কোনটার বুকের কাছে এক খাবলা গোস্ত নেই, কোনটার ফাটা খুলি দিয়ে কিসব গড়িয়ে পড়ছে। ভাবলাম ঠিকই আছে, কবরের কাবেল, কিছু নয়, শিয়াল শকুনে খামছে কামড়ে একটু খারাপ করে গেছে। তারপর হঠাৎ খেয়াল করে দেখি না তো, ঠিক নাই। উহুম। হাফিজ। সে কি হুজুর? ঠিক, সবই তো ঠিকই আছে। ফকির। চুপ রও, ঠিক নেই, গন্ধ ঠিক নেই, তোমরা চোরা কারবারি, আমি ওকে দেখেছি, গন্ধ ঠিক নেই। হাফিজ। গন্ধ? ফকির। বাসি মরার গন্ধ আমি চিনি, এ লাশের গন্ধ অন্যরকম, গ্যাসের বারুদের গন্ধ। এই মুর্দা কবরে থাকবে না, 20, 25, 30 হাত যত নিচেই মাটি চাপা দাও না কেন, এই মুর্দা থাকবে না, কবর ভেঙে বেরিয়ে চলে আসবে, উঠে আসবে। চরিত্র সৃষ্টির ক্ষেত্রে মুনীর চৌধুরী দক্ষতার পরিচয় দিয়েছেন। নেতা চরিত্রটিকে যেমন প্রাণবন্ত করে তুলেছেন, তেমনি ইন্সপেক্টর হাফিজ চরিত্রটিকে তিনি বাস্তব করেছেন। রাষ্ট্রের যে কোনো কৃত্রিম সংকটের জন্য যে রাজনৈতিক নেতৃবৃন্দের অবহেলা অনেকাংশে দায়ী, তারই যোগসূত্র 1943 সালের দুর্ভিক্ষ ও 1952 সালের ভাষা আন্দোলনে রয়েছে। গোরখুর, গার্ড, মুর্দা ফকির, মূর্তি চরিত্রগুলোর নাম উল্লেখ না থাকলেও তারা স্ব ভূমিকায় নাটকীয় আবেগ সৃষ্টি করেছে। যেমন হাফিজ। আর ওটা খাচ্ছেন কেন স্যার? মানে তাই দেখে আমি গোরখুরে গুলোকে বললাম, আলাদা আলাদা করে অতগুলো কবর বানিয়ে কি দরকার? একটা বড় মতন গর্ত করে সবগুলো তার মধ্যে ঠেসে ঠেসে পুড়ে মাটি চাপা দিয়ে দিলেই তো হয়। নেতা। রিসোর্সফুল অফিসার, আপনার নামটা মনে রাখতে হবে।
সকালে পার্টি হাউসে আসবেন, রিকমেন্ডেশন লিখে দেব। হাফিজ: মেহেরবানি স্যার। পাকিস্তান হবার পর আমরা পেটি অফিসাররাই কেবল কিছু পেলাম না, পাকিস্তানের জন্য এত ফাইট করে আমাদের এখনও সেই দশা। যদি আপনারাও আমাদের দিকে ফিরে না তাকান আমরা বাঁচব কী করে? আমাদের তো কোনো রাজনীতি নেই স্যার, সরকারি মা বাপ, যখন যে দল হুকুম দেয় হুকুম মতো চালায়, তার হুকুমই তামিল করি। কবর নাটকের সংলাপের সৌকর্য সকলকে মোহাচ্ছন্ন করে তোলে। নেতা, পুলিশ, ইন্সপেক্টর, ফকির, মূর্তি, প্রত্যেকের সংলাপই সক্রিয়তা বিদ্যমান। এ নাটকের সংলাপ সম্পর্কে মন্তব্য করা হয়েছে: এ নাটকের আঙ্গিক অভিনব, এর পাঠ ও দর্শন আশ্চর্য রকম মোহাচ্ছন্নতা সৃজনকারী। কবরের সংলাপ আরও উজ্জ্বল এবং শব্দভাণ্ডার আরও বড় সম্পদ। দেশি বিদেশি শব্দগুলো একটার পিছে আরেকটা লেগে আছে। এমন মুক্ত মন ও অনায়াস স্বাচ্ছন্দ্য নিয়ে নাট্যকার আগে সংলাপ রচনা করেননি। কবরের বাক্যের গিটে গিটে অসংখ্যবার কৌতুক ঝলকে উঠেছে, শব্দের আঞ্চলিক বিদেশি অর্থের রূপকে অতিক্রম করে অন্যরূপ ও ব্যঞ্জনাদমকে দমকে উল্লাসিত হয়েছে। অভিব্যক্তিবাদী আঙ্গিকে রচিত কবর নাটকে নাট্যকার সচেতনভাবে কিছুটা অ্যাবসার্ড আবহ এনেছেন। আঙ্গিকের দিক থেকে সংলাপের ঔজ্জ্বল্যে, চরিত্র চিত্রায়নের সফলতায়, অনুভূতির প্রগাঢ়তা এবং এক রহস্যময় মোহাচ্ছন্ন পরিবেশ সৃজনের দক্ষতায় কবর তার শ্রেষ্ঠ রচনা। ভাষা আন্দোলন ভিত্তিক রচিত বাংলাদেশের সাহিত্যের মধ্যে কবর নাটকের স্বকীয় অবস্থান সবসময় অক্ষুণ্ণ থাকবে।